রক্ত হিম করা চিৎকারে চমকে উঠল না কেউ। নিঃশব্দে একেবারে নীরবে সারা গেছে কাজটা। নির্জীব দেহখানার খোলা চোখে এখনো বিস্ময় আতঙ্ক মিলেমিশে একাকার হয়ে আছে। ধীরে ধীরে বৃষ্টিতে হালকা হতে শুরু করলো রক্তের ধারা। সেই সাথে খেই হারালো ঘটনার একমাত্র সাক্ষী, শেষ রাতে ম্লান আলো ছড়ানো চাঁদ। প্রশান্তির সাথে লম্বা পা ফেলে এগিয়ে চলল ছায়ামূর্তি। খুব শীঘ্রই খুঁজে নিতে হবে পরবর্তী শিকারকে। নাটক, সিনেমা কিংবা গল্পে এরকম দৃশ্যের হরহামেশাই দেখা পাই আমরা। এই সকল ঘটনা নানা গল্পে, নানা সিরিজে রকমারি ফুটে উঠেছে এবং এগুলো একটি বিষয়কে ঘিরেই আবর্তিত, আর তা হলো সিরিয়াল কিলিং বা ক্রমহত্যা। বিশ্বের নানা প্রান্তে আজ অবধি প্রচুর সিরিয়াল কিলারের সন্ধান পাওয়া গেছে। তাদের বর্বরচিত আচরণে কেউ বা চমকে ওঠে, কারো বা গায়ে কাটা দেয়। তেমনি বাংলাদেশেও সন্ধান পাওয়া গেছে কয়েকজন সিরিয়াল কিলারদের, যাদের কেউ বা প্রেমে প্রত্যাখ্যিত হয়ে, আবার কেউ প্রতিপত্তির লোভ ও অন্যান্য কারণে বেছে নিয়েছেন এই ঘৃণ্য খুনের নেশাকে। সিরিয়াল কিলিংয়ের সংজ্ঞায়ন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে করা হয়েছে, তবে কোনো ব্যক্তি একাধারে কিছু সময় পর পর একই উদ্দেশ্য নিয়ে একইভাবে সাদৃশ্যপূর্ণভাবে খুন করলে তাকে সিরিয়াল কিলার বলা হয়। কোনো ক্ষেত্রে ৩টি, আবার কখনো এই খুনের সংখ্যা ২টিও ধরা হয়েছে। বাংলাদেশের সিরিয়াল কিলারদের মধ্যেও এর বার্তয় ঘটেনি। তবে এ সকল সিরিয়াল কিলারদের মধ্যে একটি ব্যাপারে বেশ মিল রয়েছে, আর তা হলো এদের অধিকাংশেরই শিকার নারী। রাগ, বিদ্বেষ, পুরুষতান্ত্রিক মনোভাবের সাথে অসুস্থ মন মানসিকতার মিশেলে তারা নারীদের বেছে নেয় শিকার হিসেবে। আবার প্রতিপত্তির লোভ কিংবা নিছক মানসিক অসুস্থতার অনুকরণও সিরিয়াল কিলিংয়ের অন্যতম কারণ। তাদেরই একজন এরশাদ শিকদার। কুখ্যাত ও আলোচিত এ ক্রমিক খুনির জন্ম ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মাদারঘোনা গ্রামে। তার পিতার নাম বন্দে আলী। নৃশংস এ সিরিয়াল কিলারের খুলি থেকে ধনাঢ্য হবার কাহিনীর অধিকাংশ অক্ষরই রক্তে লেখা। খুন ছাড়া অন্যান্য অত্যাচার, চুরি, ডাকাতি ও নানান অপরাধের জন্য কুখ্যাত এই খুনি 1966 থেকে 67 সালের দিকে জন্মস্থান ছেড়ে খুলনায় আসে এবং রেল স্টেশনের পুলিশ সহকারী হিসেবে কাজ নেয়। কালক্রমে সে রেল লাইনের পাত চুরি করে অবৈধভাবে বিক্রি করার চক্রের সাথে জড়িয়ে পড়ে। একসময় সে নিজেই তাদের নিয়ে নতুন দল গঠন করে ও রাঙ্গাচোরা নামে পরিচিত পায়। 1976 থেকে 77 সালের রামদা বাহিনী গঠন করে ডাকাতি, রাহাজানি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পর ওই বাহিনী নিয়েই 82 সালের 4 ও 5 নং ঘাট এলাকা দখল করে তার একচ্ছত্র অধিপতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে। রাজনৈতিক ব্যাপারে সে ছিল যথেষ্ট সুবিধাবাদী। যখন যে দল সরকার হিসেবে নির্বাচিত হতো সেখানে যোগ দিত এই খুনি। ভয় দেখিয়ে সংগ্রহ করা অর্থ দিয়ে সে রাজনৈতিক সুবিধা ও সমর্থন আদায় করত। খুলনার বরফকল মালিক রফিককে ভয়পূর্বক বিতাড়িত করে মানুষকে সেখান থেকে বরফ কিনতে বাধ্য করে এবং বরফকলকে তার নির্যাতনের প্রাণকেন্দ্রে পরিণত করে সে। ওই বরফকলে টর্চার সেল গড়ে তোলে এরশাদ শিকদার। রাজনৈতিক ও ব্যবসায়িক ক্ষেত্রে যেই তার প্রতিপক্ষ হিসেবে বিবেচিত হতো তাকেই দুনিয়া থেকে সরিয়ে দিতে দ্বিধা করত না সে। যাকে ভালো লাগতো তাকেই তুলে এনে নির্যাতন করত সে। এমনকি ভাড়াটে খুনি হিসেবেও তার খুন করার নজির আছে। তার এক হত্যাকাণ্ডের প্রত্যক্ষ সাক্ষী মতে 1999 সালের 15ই মে খালিদ হোসেন নামক যুবলীগ নেতাকে নির্মমভাবে পেটানোর পর তার বুকের উপর নিজে লাফিয়ে পড়ে ওই খুনি এবং ফলশ্রুতিতে পাঁজরের সব হাড় ভেঙে মৃত্যু হয় তার। এ হত্যাকাণ্ডে তার সহযোগী ছিল জামাই ফারুক ও লিয়াকত লস্কর। 1999 সালের 11ই আগস্ট গ্রেফতার হয় এই খুনি। গ্রেফতারকালে তার নামে 43টি মামলা রয়েছিল। 60টিরও বেশি হত্যাকাণ্ডের অভিযুক্ত এই খুনি 18টি কেসে বেকসুর খালাস পেলেও 7টি মামলায় তার ফাঁসির সাজা হয় এবং 4টিতে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেওয়া হয়। তার বিরুদ্ধে রাজসাক্ষী হয়ে 24টি হত্যাকাণ্ডের বর্ণনা দেয় তার সহযোগী নূরে আলম। শিকদারের কাছে 70টি আগ্নেয়াস্ত্র থাকার কথা নূরে আলম বললেও এরশাদের বাড়ির স্বর্ণকমল থেকে মাত্র একটি সন্ধান পাওয়া যায়। ঘৃণ্য অপরাধী ও নৃশংস এ খুনির করা প্রাণ ভিক্ষার আবেদন মহামান্য রাষ্ট্রপতি নাকচ করে দেন। অতঃপর 2004 সালের 10ই মে খুলনার কেন্দ্রীয় কারাগারে ফাঁসির মাধ্যমে অবসান ঘটে এই ত্রাসরূপী পিশাচের।